বাচ্চাদের গেম, যার 6টা ধাপ। এই ধাপগুলো পার হতে পারলেই পাওয়া যাবে প্রায় 383 কোটি টাকার সমমূল্যের পুরস্কার। শুনতে অনেক সহজ মনে হচ্ছে, তাই না? কিন্তু যদি বলা হয় এই গেমে যারা হারবে তাদের জন্য শাস্তি হিসেবে রয়েছে নিশ্চিত মৃত্যু, তবুও কি মানুষ জেনে শুনে এই বাঁচা মরার অদ্ভুত খেলায় যোগ দেবে? মৃত্যুকে হারিয়ে কেউ কি বিপুল পরিমাণ প্রাইজ জিতে নিতে পারবে? জানতে হলে আসুন দেখে আসি নেটফ্লিক্সের অন্যতম আলোচিত সিরিজ স্কুইড গেমের সিজন 1 এর এক্সপ্লেনেশন। সকালবেলায় সিয়ং গিহান বসে নাস্তা করছিল। তখন তার মা তাকে কিছু টাকা দিয়ে বলে গিহান যেন আজকে তার মেয়ে গাইয়ংকে কোথাও খেতে নিয়ে যায়। আজ গাইয়ং এর জন্মদিন। গিহান একটা অকর্মক, জুয়ারি, ভাবলেশীন লোক। কোনো কাজই সে ঠিকঠাকভাবে করতে পারে না। তাই তার বউ তাকে ডিভোর্স দিয়ে অন্য একজনকে বিয়ে করেছে। তাদের মেয়ে গাইয়ংও তার মা এবং সৎ বাবার সাথে থাকে। যাই হোক, গিহানের মা কাজে বেরিয়ে গেলে সে মায়ের লুকিয়ে রাখা ক্রেডিট কার্ডটা চুরি করে নেয়। তারপরে এটিএম বুথে গিয়ে কার্ডের টাকাগুলো তুলে নেয়। সেই টাকা নিয়ে চলে যায় ঘোড়দৌড়ের আস্তানায়। তার জুয়া খেলার খুব নেশা ছিল, তাই ঘোড়দৌড়ে সে টাকা লাগিয়ে দেয়। প্রথমের দিকে হেরে গেলেও শেষ পর্যন্ত সে অনেকগুলো টাকা জিতে নেয়। জেতার আনন্দে টাকা ভাঙানোর সময়ে সে ক্যাশ কাউন্টারের মেয়েটিকে কিছু টাকা টিপসও দিয়ে দেয়। এরপরে ফোনে মেয়ের সাথে কথা বলতে বলতে সে বাইরে আসে। বাইরে এসেই দেখে কিছু লোক তার দিকে দৌড়ে আসছে। এই লোকগুলো আসলে তার পাওনাদার। গিহান তাদের দেখে পালানোর জন্য দৌড় দেয়। দৌড়ানোর সময়ে তার একটা মেয়ের সাথে ধাক্কা লাগে। মেয়েটাকে সরি টরি বলে সে দৌড়ে বাথরুমে ঢুকে পড়ে, কিন্তু পাওনাদার সেখানেও চলে আসে। তারা মেরে গিহানের নাক মুখ ফাটিয়ে দেয়। গিহান বলে তার কাছে অনেক টাকা আছে, সেই টাকা দিয়ে ধার শোধ করতে পারবে। এই বলে সে পকেটে হাত দিয়ে দেখে পকেটটা কাটা, একটা টাকাও পকেটে নেই। তখন গিহান বুঝতে পারে একটু আগে তার যে মেয়েটির সাথে ধাক্কা লেগেছিল সেই টাকাগুলো ঝেড়ে দিয়েছে। গিহান পাওনাদারের কাছে হাত পা ধরে বলে সে সামনের মাসে টাকা শোধ করে দেবে। পাওনাদার একটা বন্ডে গিহানের টিপসই নিয়ে নেয় এবং বলে সামনের মাসে যদি সে টাকা ব্যাক না দেয় তাহলে সে গিহানের একটা কিডনি আর একটা চোখ বিক্রি করে নিজের টাকা আদায় করবে। মারটার খেয়ে গিহান আবারও ক্যাশ কাউন্টারে ফিরে আসে। সে একটু আগে ক্যাশ কাউন্টারের যে মেয়েটিকে টিপস দিয়েছিল সেই টাকাটা আবার ফিরিয়ে নেয়। তারপরে একটা গিফট ম্যানেজ করে মেয়েকে নিয়ে একটা সস্তা রেস্টুরেন্টে খেতে যায়। বাবার আনা গিফটটা দেখে মেয়ে বেশ বিব্রত বোধ করে। আসলে এটা একটা খেলনা পিস্তল ছিল, পিস্তলে আবার লাইটারও ছিল। এটা বাড়ি নিয়ে গেলে মা দেখা মাত্রই বকাবকি শুরু করবে। তাই গিহান মেয়ের জন্য আনা গিফটটা আবার নিজের কাছেই রেখে দেয়। সে মেয়েকে বলে পরবর্তী জন্মদিনে সে অনেক দামি একটা গিফট দেবে। এটা শুনে মেয়ে কিছু একটা বলতে গিয়েও পরে আর বলে না। গিহান ওই ব্যাপারটা খেয়াল করে। যাই হোক, মেয়ের সাথে সুন্দর সময় কাটিয়ে সে তাকে আবার প্রাক্তন স্ত্রীর কাছে পৌঁছে দিয়ে চলে আসে। মেয়েকে রেখে মেট্রো স্টেশনে আসতেই সে সামান্যর জন্য বাড়ি ফেরার ট্রেনটা মিস করে ফেলে। তাই সে স্টেশনের বেঞ্চে বসে পড়ে। তখন তার কাছে একজন লোক আসে এবং তার সাথে একটা গেম খেলার অফার দেয়। গেমটার নাম দাগজি। গেমটা হলো একটা কার্ড মেঝেতে থাকবে, অন্য একটা কার্ড দিয়ে মেঝেতে থাকা কার্ডের উপরে মেরে সেটাকে উল্টাতে হবে। তো যতবার গিহান দাগজিতে জিতবে ততবার তাকে 1,00,000 ওন দেওয়া হবে। আর যদি লোকটা জেতে তাহলে গিহানকে 1,00,000 ওন দেওয়া লাগবে। লোকটা গিহানকে প্রথমে খেলার সুযোগ দেয়, তাই গিহান খেলতে রাজি হয়ে যায়। তার কাছে যেহেতু কোনো টাকা ছিল না তাই সে নিজের লাককে একবার ট্রাই করে দেখতে চাইছিল, কিন্তু তার লাক প্রসন্ন ছিল না। প্রথম রাউন্ডে সে হেরে যায় আর মুখটা কালো করে লোকটাকে বলে তার কাছে দেওয়ার মতো কোনো টাকা নেই। তখন লোকটা বলে তুমি চাইলে টাকাটা ফিজিক্যালিও শোধ দিতে পারো। এই বলে লোকটা গিহানকে একটা চড় মেরে দেয়। তারপরে বলে প্রতি 1,00,000 ওনের বিনিময়ে তাকে একটা চড় খেতে হবে। গিহান এটাতেও রাজি হয়ে যায় এবং আবারও খেলতে চায়। এভাবে কয়েক রাউন্ড খেলে প্রতিবারই সে হারে এবং চড় খায়। অনেকবার চড় খাওয়ার পরে অবশেষে সে একবার কার্ড উল্টাতে পারে, অর্থাৎ সে জিতে যায়। তখন লোকটা তাকে 1,00,000 ওন দিয়ে দেয়। টাকা দেখে গিহানের লোভ লেগে যায়, তাই সে আরও কয়েক রাউন্ড খেলে এবং অনেকগুলো টাকা জিতে নেয়। সে আনন্দে টাকা গুনছিল। তখন লোকটা তাকে বলে গিহান চাইলে তাদের সাথে এরকম কিছু গেম খেলে সে অনেক টাকা কামাতে পারে। এই বলে লোকটা গিহানকে একটা কার্ড দেয় এবং বলে তাদের খুব বেশি স্পট ফাঁকা নেই, তাই আগ্রহী হলে যেন গিহান কার্ডে দেওয়া নম্বরে ফোন করে। যাই হোক, গিহান ফ্রড ভেবে এই ফাঁদে আর পা না দিয়ে বাড়ি ফিরে যায়। বাজার সদাইয়ের জন্য মায়ের হাতেও কিছু টাকা তুলে দেয়। অকর্মক ছেলে এতগুলো টাকা এনেছে, এটা গিহানের মা বিশ্বাসই করতে পারছিল না। তিনি বলেন গাইয়ংকে তার মা আর সৎ বাবা আগামী বছর আমেরিকায় নিয়ে চলে যাচ্ছে। গিহান যদি মেয়ের কাস্টাডি নিজের কাছে রাখতে চায় তাহলে কোর্টে প্রমাণ করতে হবে মেয়েকে লালন পালন করার জন্য তার যথেষ্ট সামর্থ্য আছে।
আর এই জন্য তাকে যথেষ্ট পরিমাণে টাকা উপার্জন করতে হবে, তা নাহলে মেয়েকে সে আজীবনের মতো হারিয়ে ফেলবে। মায়ের কথা শুনে এবার গিহান বুঝতে পারে তার মেয়ে তখন এই ব্যাপারটা বলতে গিয়েও বলেনি। সে ভাবে তার মেয়ের জন্য এবার কিছু করা উচিত। সে রাতে অনেক ভেবে মেট্রো স্টেশনে লোকটার দেওয়া কার্ডের নম্বরে ফোন করে এবং জানায় সে খেলায় পার্টিসিপেট করতে চায়। এরপরে গিহান বাইরে এসে অপেক্ষা করে। একটু পরেই একটা গাড়ি এসে গিহানকে গাড়িতে তুলে নেয়। এরপরে গাড়ির ভেতরে একটা গ্যাস ছাড়া হয় এবং গিহান অজ্ঞান হয়ে যায়। গিহানের যখন জ্ঞান ফিরে ততক্ষণে সকাল হয়ে গেছে। তাকে বড় একটা গণরুমে রাখা হয়েছিল। এখানে সে ছাড়াও আরও 455 জন পার্টিসিপেন্ট ছিল। প্রত্যেকের ড্রেস বদলে এখানকার ইউনিফর্ম দেওয়া হয়েছিল আর প্রতিটা ইউনিফর্মে পার্টিসিপেন্ট নম্বর দেওয়া ছিল। গিহান উঠে এসে দেখে একজন বৃদ্ধ লোক এখানে থাকা পার্টিসিপেন্টদের গুনছে। এই বৃদ্ধ লোকটাই এখানকার প্রথম পার্টিসিপেন্ট আর ওনার নাম হলো ও ইলনাম। আর গিহান ছিল এখানকার লাস্ট অর্থাৎ 456 নম্বর পার্টিসিপেন্ট। গিহান ইলনামকে বলে কাউন্টিং স্ক্রিনে তো লেখাই আছে এখানে 456 জন পার্টিসিপেন্ট আছে, তবুও সে গুনাগুনি কেন করছে? ইলনাম বলে তার মাথায় একটা টিউমার আছে, তাই সে সবকিছু ভুলে যায়, এই জন্য ডাক্তার তাকে গোনাগুনি করতে বলেছে। গিহান লোকটার সাথে কথা বলছিল তখন সে শোরগোল দেখতে পায়। জাং ডেউকসু নামের এক বদমাস কাংসে বিয়ক নামের একটা মেয়েকে মারছিল। কাং একসময় ডেউকসুয়ের গ্যাংয়ের মেম্বার ছিল, কিন্তু স্বাবলম্বী হবার জন্য কাং ডেউকসুয়ের গ্যাং থেকে পালিয়ে গিয়েছিল। তো আজ এতদিন পরে তাকে দেখতে পেয়ে এজন্যই ডেউকসু তাকে মারছিল। গিহান এগিয়ে দেখে ডেউকসু যে মেয়েটাকে মারছে সে আসলে ওই মেয়েটাই যে গিহানের পকেট কেটে জুয়ায় জেতা টাকাগুলো চুরি করেছিল। এবার গিহানও ছুটে গিয়ে কাংয়ের সাথে ঝামেলা পাকিয়ে দেয়। এ সময় কিছু অদ্ভুত ড্রেস পরা লোক বেরিয়ে আসে, তাদের সবার মুখ মাস্ক দিয়ে ঢাকা ছিল। এরাই মূলত এখানকার গার্ড যারা গেমগুলো সঠিকভাবে পরিচালিত করবে। তাদের মধ্যে একজন গার্ড সবাইকে অ্যালার্ট করে দিয়ে তার কথা শোনার জন্য বলে। পার্টিসিপেন্টদের যেহেতু অজ্ঞান করে এখানে আনা হয়েছিল তাই অনেকেই গেমের উপর থেকে ভরসা হারিয়ে ফেলেছিল। গার্ড বলে সে কাউকেই এখানে জোর করে তুলে আনেনি, বরং এখানকার সবাই ঋণে ডুবে আছে, তাই এই পথ বেছে নিয়েছে। সে কয়েকজনের ডিটেলসও তুলে ধরে এবং বলে তারা এখানকার প্রত্যেক পার্টিসিপেন্টের ব্যাপারে A to Z সব জানে, তাই কেউ যেন বিশৃঙ্খলা না করে। এরপরে সে গেমের কিছু রুলস সবাইকে জানায়, যেমন প্রথমত কোনো খেলোয়াড় খেলা বন্ধ করতে পারবে না, দ্বিতীয়ত কোনো খেলোয়াড় খেলতে অস্বীকৃতি জানালে তাকে বাদ দিয়ে দেওয়া হবে, তৃতীয়ত অধিকাংশের সম্মতির ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হবে, যে কোনো মুহূর্তে যদি অধিকাংশ পার্টিসিপেন্ট খেলা বন্ধ করার পক্ষে থাকে তাহলে খেলা বন্ধ করে দেওয়া হবে। এরপরে গার্ড একটা বিশাল কাচের ভোল্ট দেখিয়ে বলে মোট 6 রাউন্ড খেলা হবে, প্রতিটা রাউন্ডের শেষে এই ভোল্টে টাকা জমা হবে, শেষ পর্যন্ত যে গেম জিতবে সে এই ভোল্টের পরিমাণ টাকা পেয়ে যাবে। এটা শুনে সবাই খেলতে রাজি হয়ে যায়, তাই গার্ডেরা প্রত্যেকের কাছে একটা এগ্রিমেন্ট পেপারে সাইন করিয়ে নেয়। এরপরে তাদের ফটো তুলে নিয়ে গেমের জন্য সব প্রসেসিং শেষ করা হয়। আর এসবই একটা কন্ট্রোল রুমে বসে অন্যরকম পোশাক পরা একজন লোক তদারকি করছিল। এই লোকটার ছদ্মনাম হলো ফ্রন্টম্যান, সেই মূলত এখানকার লিডার। যাই হোক, এরপরে সব পার্টিসিপেন্টদের একটা ফিল্ডে নিয়ে আসা হয়। সেখানে গিহান তার ছোটবেলার বন্ধু সাংউকে দেখতে পায়। সাংউ ছোটবেলা থেকেই অনেক ট্যালেন্টেড, সে অনেক বড় কোম্পানিতে চাকরি করত, তাকে গ্রামের গর্ব বলা হতো, কিন্তু সেও ঋণের দায়ে এখানে এসে যোগ দিয়েছে। এটা গিহানের বিশ্বাসই হচ্ছিল না। সে সাংউকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে সাংউ জানায় সে পরে এই ব্যাপারে কথা বলবে। তো এরই মধ্যে গেম শুরুর অ্যানাউন্সমেন্ট শুরু হয়। তারা দূরে একটা গাছের নিচে বিশাল সাইজের একটা রোবোটিক পুতুল দেখতে পায়। অ্যানাউন্সমেন্টে বলা হয় তাদের এবার গ্রিন লাইট রেড লাইট গেম খেলতে হবে। এটা মূলত বাচ্চাদের একটা গেম। গ্রিন লাইট বললে সামনে এগোতে হবে আর রেড লাইট বলা মাত্রই থেমে যেতে হবে। রেড লাইট বলার পরেও যদি কেউ না থামে তাহলে সে হেরে যাবে। তো এখানকার পার্টিসিপেন্টদের 5 মিনিট সময় দেওয়া হয় আর এই 5 মিনিটের ভেতরে তাদের ফিনিশ লাইনে পৌঁছাতে হবে। আর এবারের গেমটা পরিচালনা করবে এই রোবোটিক পুতুলটা। তো টাইমার অন হবার সাথে সাথেই খেলা শুরু হয়ে যায়। পুতুলটা পেছনে ঘুরে গ্রিন লাইট বলতেই সবাই এগোতে শুরু করে। কয়েক সেকেন্ড পরে হঠাৎ পুতুলটা রেড লাইট বলে উঠে পার্টিসিপেন্টদের দিকে ঘুরে তাকায়। এ সময় একজন পার্টিসিপেন্ট নড়াচড়া করছিল, তাই পুতুলটার চোখে থাকা মোশন ডিটেক্টর সেটাকে ডিটেক্ট করে নেয় এবং একটা গুলির আওয়াজ শোনা যায়। মুহূর্তে সে ছেলেটা মাটিতে লুটিয়ে পড়ে। এটা দেখে অনেকেই পালাতে শুরু করে আর তখনই তাদের উপরে অনর্গল গুলি চলতে শুরু হয় এবং তারা মারা যায়। এবার সবাই বুঝতে পারে তারা গেমটা যতটা সহজ ভেবেছিল মোটেও ততটা সহজ না। যত বেশি প্রাইস তত বেশি রিস্ক। যাই হোক,
খেলার নিয়ম অনুযায়ী কেউ খেলা শেষ না করে বের হতে পারবে না, তাই বেঁচে থাকা পার্টিসিপেন্টরা খেলা চালিয়ে যেতে থাকে। এদিকে গিহান একজনের নিচে চাপা পড়ে আর বের হতে পারছিল না। পেছন থেকে সাংউ তাকে বলে, এই খেলা বাঁচতে হলে তাদের নির্ধারিত টাইমের ভেতরে ফিনিশ লাইনে পৌঁছাতে হবে, না হলে তারা এমনিও মারা যাবে। সে গিহানকে টিপস দেয় সে যেন কোনো একজনের পেছনে দাঁড়িয়ে তার আড়ালে এগোতে থাকে, তাহলে সে পুতুলের মোশন ডিটেক্টর থেকে বেঁচে যাবে। তো সাংউর টিপস অনুযায়ী গিহান এগোতে শুরু করে। ফিনিশ লাইনে পৌঁছানোর আগে আরও অনেকেই মারা যায়। গিহান প্রায় ফিনিশ লাইনে পৌঁছে গিয়েছিল, কিন্তু একটা লাশের হাতের ওপরে পা পড়ায় সে স্লিপ খেয়ে পড়ে যাচ্ছিল। তখনই পুতুলটা রেড লাইট বলে মুখ ঘুরিয়ে নেয়। এই মুহূর্তে এক চুল নড়াচড়া হলেই গিহান মারা পড়তো। ভাগ্য ভালো, পেছন থেকে আলী আব্দুল নামের একটা ছেলে গিহানকে চেপে ধরেছিল, তাই শেষ মুহূর্তে সে বেঁচে যায়। অবশেষে টাইমারে যখন 1 সেকেন্ড বাকি, সেই মুহূর্তে গিহান এবং আলী আব্দুল ফিনিশ লাইনে পৌঁছাতে সক্ষম হয়, কিন্তু তখনও কয়েকজন ফিনিশ লাইনে পৌঁছাতে পেরেছিল না। তাদের সবাইকে গুলি করে মেরে ফেলা হয়। অবশেষে অনেকগুলো মৃত্যু নিয়ে এই রাউন্ডটা শেষ হয়। যাই হোক, মৃত প্লেয়ারদেরকে গার্ডেরা একটা সিক্রেট চেম্বারে নিয়ে যায়। সেখানে বড় চুল্লি ছিল, সেই চুল্লির ভেতরে লাশগুলো ভস্ম করে ফেলা হয়। এদিকে বেঁচে যাওয়া প্লেয়ারেরা ক্লান্ত, শ্রান্ত, হতাশ হয়ে বসে থাকে। এ সময় গার্ডেরা সেখানে এসে অ্যালার্ম বাজিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করে এবং সবাইকে গেমের প্রথম রাউন্ড শেষ করায় অভিনন্দন জানায়। এরপরে আজকের গেমের রেজাল্ট দেখায়। দেখা যায় 456 জন পার্টিসিপেন্টদের ভেতরে 255 জন এলিমিনেট হয়ে গেছে, অর্থাৎ মরে গিয়েছে। আর বর্তমানে 201 জন পার্টিসিপেন্ট টিকে আছে, যারা পরের রাউন্ডে খেলার সুযোগ পাবে। কিন্তু আজকে সবাই যে পরিস্থিতি ফেস করেছে, তাতে পরের রাউন্ড খেলার মতো সাহস কারোরই ছিল না।